তা আমি নিয়ে চলে আসছি তোমাদের আজকে প্রথম টপিক, আমাদের ক্যালকুলাসের ফার্স্ট টপিক। কেন এই টপিকটা দিয়ে আমি স্টার্ট করছি ক্যালকুলাস সেটা আগে বলি, তারপরে স্টার্ট করব। তুমি দেখেছো ক্যালকুলাসে কত নাম্বার আছে? দেখলে একটু আগে তোমায় দেখালাম ক্যালকুলাসে মোটামুটি কত নাম্বার আছে, এই যে 20 মার্কস। ঠিক আছে, ঠিক আছে। ক্যালকুলাসের এই 20 মার্কসের মধ্যে মোটামুটি 5 থেকে 6 নাম্বার অনলি এটা ক্যারি করে এই চ্যাপ্টারটা। ঠিক আছে, এবং এটা একদম বেসিক প্রথম দিকের চ্যাপ্টার, খুব সহজ চ্যাপ্টার। এইচএসএস তোমরা যখন 11-12 পড়েছো সেখানে কিছুটা এর পার্ট পড়ে এসেছো, তোমরা কিছুটা হলেও এই চ্যাপ্টারটা জানো। ঠিক আছে, এবং মোটামুটি 5 থেকে 6 নাম্বার এই চ্যাপ্টারটা থেকে প্রতি বছর আসে। সেই কারণে আমরা এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি। চ্যাপ্টারটার দু রকম নাম আছে, একটা তো আমি এখানে লিখেছি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, আর একটা তোমাদের সিলেবাস থেকে দেখিয়েছিলাম, মনে পড়ে নামটা? বলো, মনে পড়ছে না? কে বলতে পারবে? একটু আগেই বলেছি, হায়ার অর্ডার ডিফারেন্সিয়েশন এন্ড লিবনিজ রুল। একদম ঠিক। তো আমাদের চ্যাপ্টারটার এই দুটো নামই চলে। ওকে, আমি তো দেবাশিস সেনগুপ্তর বইটা তোমাদের রেফার করেছি অলরেডি, তো এই মুহূর্তে বই ফই লাগবে না। আমি যে অঙ্কগুলো করাচ্ছি এবং করতে দিচ্ছি সেটা করো, সেটা হলেই চলবে। ঠিক আছে, তারপর ধীরে সুস্থে বই কিনে নিও, তাড়াহুড়োর কিছু নেই। তাহলে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে হায়ার অর্ডার ডিফারেন্সিয়েশন and লিবনিজ রুল। লিবনিজ স্পেলিংটা একটু অন্যরকম, এটা যেহেতু রাশিয়ান একটা নাম, লিবনিজ, LEIBNITZ apostrophe S। বাইরে একটা নাম হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। বেশ, তো সাকসেসিভ কথাটার মানে কি? সাকসেসিভ কথাটার মানে বলতে পারবে? বলো, কাকে বলে সাকসেসিভ মানেটা কি? বলো, ইংরেজিতে সাকসেসিভ কথাটার মানেটা কি? এতটুকু জিজ্ঞেস করেছি, বলো। দেখো, ইন্টারঅ্যাকশন করতে হবে, কিন্তু ইন্টারঅ্যাকশন না করলে কিন্তু সাবজেক্টের মজা নিতে পারবে না। বলো, তুমি তো তোমাদের পর্বত হ্যাঁ, পরপর বারবার একই কাজ বারবার করা, একে বলে সাকসেসিভ। ঠিক আছে, বা পরপর। ঠিক আছে, তো ডিফারেন্সিয়েশন কথাটার সাথে এটা জুড়ে দেওয়া হয়েছে সাকসেসিভ কথাটা। মানে কি? মানে হচ্ছে তুমি পরপর ডেরিভেটিভ করে যাচ্ছ, একবার ডেরিভেটিভ করলে, তারপর আবার করলে, তারপর আবার করলে, যতবার তোমার দরকার ততবার করে যাচ্ছ, এই জন্য এর নাম সাকসেসিভ। ঠিক আছে, এবার এই যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন তুমি করবে, কার উপরে ডিফারেন্সিয়েশন করা হয়? ফাংশনের উপরে। আমি ডিফারেন্সিয়েশনের একটু ডেফিনিশনটা মনে করিয়ে দিই। কাকে ডিফারেন্সিয়েবল ফাংশন বলে? কার ডিফারেন্সিয়েশন করা যায়? ফাংশনটা কি অ্যাকচুয়ালি? তো আমি ফাংশনের বেসিক কনসেপ্ট থেকে স্টার্ট করছি। ঠিক আছে, দেখো, ফাংশন কথাটা যদি বলো, এক মিনিট, হ্যাঁ, দেখো, ফাংশন কথাটা যদি বলো, যে ফাংশন কাকে বলবো? এই ফাংশন বা একটা ওয়ার্ড আছে ম্যাপিং। তোমাদের এইচএসে অলরেডি ছিল জিনিসটা, কেউ মনে রেখেছো? কারোর মনে আছে যে ফাংশন বা ম্যাপিং জিনিসটা কি? বলো,
রুল মানে একটা রুল বা অ্যাসাইনমেন্ট বলা হয়, রুল বা অ্যাসাইনমেন্ট। কেমন রুল? পার্টিকুলার রুল। পার্টিকুলার রুল, বাট কেমন রুল? পার্টিকুলার রুল তো ঠিক আছে, কেমন রুল, কেমন পার্টিকুলার রুল? ধরো দুটো নন এমটি সেট নেওয়া হলো, let a b are two non empty sets। দুটো নন এমটি সেট নিলাম। নন এমটি কথাটার মানে কি? নন এমটি কথাটার মানে কি বলো? খালি নয়। খালি নয়। খালি নয় মানে কি আছে তার মধ্যে? এই a আর b এর মধ্যে কি আছে বলো? এলিমেন্ট। এলিমেন্টস আছে, বাস এলিমেন্ট আছে। একদমই, এলিমেন্টস আছে। তাহলে a এবং b এমন দুটো সেট যার মধ্যে এলিমেন্টস আছে। সোজা কথা, কারণ তারা খালি সেট নয়, তারা ফাঁকা নয়, কিছু না কিছু আছে। ঠিক আছে? let f be a rule, f এমন একটা রুল, রুল এই যে রুল কথাটা তোমরা একটু আগে বলছিলে, ঠিক আছে? let f be a rule that assigns to every element of capital A, মানে ক্যাপিটাল A সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কি অ্যাসাইন করছে? an element, a unique element of B। তাহলে সোজা কথা বলা হলো যে এমন একটা রুল যার কাজ হচ্ছে A সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে, বারবার বলছি ভালো করে বুঝে নাও কথাটা, এক মিনিট, হ্যাঁ? এক মিনিট। হ্যাঁ, যেটা বলছিলাম যে কেমন রুল, ঠিক আছে? চলো চলো, ঠিক আছে, যেটা বলছিলাম, চলো, যে কেমন রুল? এমন একটা রুল যে কি করছে, এ সেটের স্যার সাউন্ডটা মনে অফ আছে, শোনা যাচ্ছে না। একটা কিছু শোনা যাচ্ছে না। এবার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে, বেশ, চলো। তাহলে যেটা বলছিলাম যে এমন একটা রুল, তুমি যাকে ফাংশন বলছো সেটা রুল অবশ্যই, কিন্তু এমন একটা রুল যে কি করছে, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে বি সেটের একটা ইউনিক এলিমেন্টকে জুড়ে দিচ্ছে। মানে প্রথম কথা হলো এ সেটের সবার সাথে বি সেটের কোনো না কোনো এলিমেন্ট জুড়তে হবে। দ্বিতীয় কথা হলো এ সেটের একজনের সাথে বি সেটের দুজনের সম্পর্ক তৈরি করা যাবে না। সেই রুলটাকে বলা হবে এ ফাংশন ফ্রম এ টু বি। দেন f is said to be a mapping, a function or mapping from A to B।
এইটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো তুমি যখন ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছ, যে কোনো ফাংশনকে ধরে ডিফারেন্সিয়েশন করার ইচ্ছাও প্রকাশ করা যায় না। কিছু স্পেশাল ফাংশন আছে যাদেরকে ডিফারেন্সিয়েশন করার আমরা ইচ্ছা প্রকাশ করতে পারি, করতে পারবো কি পারবো না সেটা পরের প্রশ্ন, বাট চেষ্টা করতে পারি। এরকম কিছু স্পেশাল ফাংশন আছে। সেই স্পেশাল ফাংশনগুলো কারা? আমি যে সমস্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন করার চিন্তা করব তাদের ডোমেন আর হতে হবে বা আর এর সাবসেট হতে হবে। আর কথাটার মানে হলো এইভাবে যখন আর লেখা হয়, এই আর লিখে এই লাইনটা যখন দেওয়া হয়, এর মানে হলো সেট অফ রিয়েল নাম্বারস। সেট অফ রিয়েল নাম্বারস। তোমরা বলতে পারো এইভাবে আর লেখার দরকার কি? আমরা তো নরমাল আরও লিখতে পারি। হ্যাঁ, অনেক বই নরমাল আরও লিখে থাকে, তবে নরমাল আর লেখাটা উচিত নয়। আমি বারবার বলছি, এটা একটু মাথায় রেখো, নরমাল আর লেখাটা উচিত নয়। অনেক বই কিন্তু লিখে থাকে, তবে টেকনিক্যালি সেটা ঠিক নয়। ঠিক আছে? তুমি যখন ছোট ছিলে তখন যদি শুধু নরমাল আর লিখতে আমি বারণ করতাম না, মানে 11-12 এর কথা বলছি, তুমি সেখানে নরমাল আর লিখে ছেড়ে দাও, আমি বারণ করতাম না, আমি বলতাম না যে ভুল হয়েছে। এখন বড় হয়ে গেছো, এখন স্পেসিফিক্যালি এটাকে অ্যাজ এ সাবজেক্ট তোমার কলেজের সিলেবাসে রেখেছো, সেটা মেজর হোক বা মাইনর, সুতরাং এটাকে ফলো করতে হবে। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি একটু আরো বলে দিই এই জায়গাটা। যদি আমি সেট অফ কমপ্লেক্স নাম্বারস লিখি তাহলে এরকম ভাবে লিখব। যদি আমি সেট অফ ইন্টিজার্স লিখি এরকম ভাবে লিখব। তোমরা এইচএস লেভেলে মানে 11-12 এ আই হিসাবে লিখে এসেছো সেট অফ ইন্টিজার্স। এখন আর আই লেখা যাবে না, জেড। শুধু জেড নয়, এরকম একটা লাইন থাকবে, জেড এর পাশে এরকম একটা লাইন থাকবে, এরকম একটা লাইন থাকবে। ঠিক আছে? সেট অফ রেশনাল নাম্বারস কিউ দিয়ে এরকম একটা লাইন। এই জিনিসগুলো ফলো করতে হবে, আস্তে আস্তে শিখে যাবে, অভ্যাস হয়ে যাবে। নতুন নতুন একটু হয়তো নিউ লাগবে, নতুন লাগবে, আস্তে আস্তে জিনিসটা নরমাল হয়ে যাবে, কমন হয়ে যাবে। ঠিক আছে? যেমন একটা সময় করোনার সময়, কোভিডের সময় প্রথম প্রথম মাস্ক পরতে কেমন একটা লাগতো, তারপরে 2-3 মাস পরার পরে ওটা নরমাল ব্যাপার হয়ে গেছিল। এখন আবার অভ্যাস চলে গেছে, এখন যদি আবার পড়তে বলে তাহলে কেমন একটা লাগবে, কিন্তু অতটাও কেমন একটা লাগবে না। ঠিক আছে? যতটা প্রথম লেগেছিল। ঠিক আছে? ঠিক তেমনই তুমি এখন থেকে এইভাবেই লিখবে, যখন আস্তে আস্তে জিনিসটা তোমার কাছে নরমাল হয়ে যাবে, নিউ কিছু থাকবে না। চলো, তো আমি সেই সমস্ত ফাংশন নেব যাদের ডোমেন রিয়েল নাম্বার, কোডোমেন ও রিয়েল নাম্বার। এবার তুমি প্রশ্ন করতে পারো রিয়েল নাম্বার না হলে সমস্যা কোথায়? দেখো, কোডোমেন বা ডোমেন যাই বলো না কেন, আমি যখন একটা ফাংশনের ডেরিভেটিভ করব, সেটা যদি রিয়েল নাম্বার না হয়, অর্থাৎ এইগুলো যদি সেট অফ রিয়েল নাম্বারস এর মধ্যে না থাকে, দেখো পুরো আর না হলেও চলবে, আর এর পার্ট হলেও হবে, আর এর সাবসেট হলেও হবে, কিন্তু যদি আর এর সাবসেট না হয় তখন সমস্যাটা কোথায়? তার ডেরিভেটিভ কেন আমি করতে পারবো না? তার কারণ হচ্ছে ডেরিভেটিভ করতে গেলে যেটা লাগে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। রিয়েল নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে, রিয়েল নাম্বার ছাড়া মানে কি? ধরো আমি বললাম তুমি যে কোনো অ্যাবস্ট্রাক্ট সেট নাও, মানে যখন তুমি সেট থিওরি পড়েছিলে এইচএস লেভেলে, যখন তুমি সেট থিওরি পড়েছো, অনেক রকম সেট পড়েছো, আমি বলতে চাইছি সেট অফ রিয়েল নাম্বার বা তার কোনো সাবসেট না নিয়ে অন্য কোনো সেট নিয়ে আমি তার উপর ডেরিভেটিভ করতে পারবো কিনা? পারবো না। এই কারণে পারবো না, বিকজ সেট অফ রিয়েল নাম্বার ছাড়া অ্যাডিশন, সাবট্রাকশন এই জিনিসগুলো আসে না। ঠিক আছে? এত তুমি বলতে পারো সেগুলো তো কমপ্লেক্স নাম্বারে আসে। কমপ্লেক্স নাম্বারের ডেরিভেটিভ হয়, কিন্তু কমপ্লেক্স নাম্বারের ডেরিভেটিভটা বড় হয়ে শিখবে, আপাতত শেখার জায়গা নেই তোমার। ঠিক আছে? কমপ্লেক্স নাম্বারের ডেরিভেটিভ যে হয় না, কমপ্লেক্স ফাংশনের ডেরিভেটিভ যে হয় না তা নয়, কমপ্লেক্স ফাংশনেরও ডেরিভেটিভ হয়। এটা যেমন রিয়েল ফাংশন, এখানে দুটো রিয়েল নাম্বারের সেট আছে, তেমন এইগুলো যদি কমপ্লেক্স নাম্বারের সেট থাকে তাকে কমপ্লেক্স ফাংশন বলে, কিন্তু সেটা আরেকটু বড় হয়ে শিখতে হবে, এখন সেটা নেই তোমার। আপাতত তুমি যে ধরনের ফাংশনের ডেরিভেটিভ করবে তাদের ডোমেন এবং কোডোমেন আর আর থাকবে, বা আর এর কোনো সাবসেট থাকবে। ঠিক আছে? ডেরিভেটিভ কাকে বলে? আমাকে যদি কেউ বলে যে ধরো এফ একটা ফাংশন আছে, ধরো এফ একটা ফাংশন আছে আর থেকে আরে, ঠিক আছে, এ একটা রিয়েল নাম্বার, বা এটা ডোমেন অফ এফ এর আছে, এটা এফ এর ডোমেনে আছে। ঠিক আছে? আমি এ পয়েন্টে ডেরিভেটিভ করব, ফাংশনটা ডেরিভেটিভ করব,
যেটাকে আমরা বলি f dash a। তো এটার যে ডেফিনিশন আমরা পড়েছি সেটা কি, লিমিট x টেন্ডস টু a, মনে পড়ে? বলো দেখি কাকে বলে ডেরিভেটিভ, বলো লিমিট দিয়ে ডেফিনিশনটা বলো দেখি ডেরিভেটিভের কাকে বলে? পড়েছো তো এইচএস যেটা পড়েছো ওটাই বলো, ডেরিভেটিভের ডেফিনিশন বলো। ফাংশন অফ x প্লাস h, আচ্ছা আমি বলতে পারবো না মাইনাস ফাংশন x, আচ্ছা ফাংশন x বাই h। আচ্ছা আচ্ছা তুমি যেটা বললে সেটা একটু মডিফিকেশন করে দিই আমি। প্রথম কথা, এটা a প্লাস h আর এটা a হবে, কারণ তুমি a পয়েন্টে ডেরিভেটিভ করছো। তুমি x পয়েন্টে করলে এখানে x প্লাস h আর x দিতে, তুমি a পয়েন্টে করছো তাই a প্লাস h আর a হবে। আর দ্বিতীয়ত এখানে h টেন্ডস টু 0 হবে। এটা একটা ডেফিনিশন। আর একটা ডেফিনিশন যেটা আমি লিখছিলাম, অর দিয়ে লিখছি আর কি, আর একটা ডেফিনিশন যেটা আমি লিখছিলাম আর কি, লিমিট x টেন্ডস টু a f of x minus f of a by x minus a। এই হলো ডেরিভেটিভের দুটো ডেফিনিশন। তোমার যেটা খুশি ইউজ করবে, দুটো একই মিনিং বোঝায়। এক কথায় যদি বলি, আমরা যদি বলি df dx at x equals to a, এটাকে add বলা হয়, add df dx at x equals to a, সেটারই আরেকটা নাম হচ্ছে f dash a। এই যে আমি লিখেছি df dx at x equal to a, এটারই আরেকটা নাম হচ্ছে f dash a। আর এটার ডেফিনিশন যেটা লিমিট দিয়ে ডেফিনিশন যেটা, সেটা হলো হয় এইটা বলো না হয় এইটা বলো, যে কোনো একটা বলো, দুটোর মিনিং একই। বলা হয় যে এই দুটো লিমিট একই লিমিট, যেহেতু যদি এক্সিস্ট করে লিমিট, এই লিমিট যদি এক্সিস্ট করে তাহলে বলবো ফাংশনটা ডিফারেন্সিয়েবল অ্যাট এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল। আর যদি এই লিমিটটা এক্সিস্ট না করে তাহলে আমরা বলবো এই ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল অ্যাট এ। আবার বলছি, যদি এই লিমিটটা এক্সিস্ট করে, লিমিট এক্সিস্ট করলে তখন আমরা বলবো এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল অ্যাট এ। আর যদি এই লিমিটটা এক্সিস্ট না করে তাহলে বলবো এই ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল অ্যাট এ। ঠিক আছে, বোঝাতে পারলাম? আমি এই স্টেটমেন্টটা লিখছি, f is said to be differentiable at a যদি লিমিট, যে কোনো একটা লিখছি কারণ দুটো একই মিনিং বোঝায়, ঠিক আছে, যে কোনো একটা লিখলেই হবে, x tends to a f of x minus f of a by x minus a exists। এবং যদি এই লিমিট এক্সিস্ট করে তাহলে এর যে ভ্যালু তাকেই বলে দ্য ডেরিভেটিভ অফ f at a, and the value of this limit is called the derivative of f at a। বারবার বলছি, মাথার মধ্যে কথাটা ঢোকাও, প্রশ্ন থাকলে প্রশ্ন করলে বুঝে নাও। বলছি শরিমা, ফার্স্ট সেমের ক্লাস হচ্ছে, শেষ করে ফোন করছি তোমাকে, ঠিক আছে? বারবার বলছি, যদি মনে কোনো প্রশ্ন আসে প্রশ্ন করে বুঝে নাও, যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ এটাকে ছেড়ে যেও না, ঠিক আছে? যতক্ষণ 1% ডাউট থাকবে ততক্ষণ এটাকে ছেড়ে যেও না। 100% ডাউট ক্লিয়ার করে নাও। এই সাবজেক্টের থেকে সুন্দর সাবজেক্ট পৃথিবীতে আর হয় না। তুমি যে কোনো সাবজেক্টে দেখো, সেখানে ম্যাথসের অবদান নেই এরকম সাবজেক্ট তুমি পাবে না। যে কোনো সাবজেক্ট, আজকের দিনে যে কোনো সাবজেক্টে যখন রিসার্চ করা হয়
সেখানে ম্যাথমেটিক্সের ক্যালকুলেশন ছাড়া রিসার্চ ইম্পসিবল। আর রিসার্চ ছাড়া তো সাবজেক্টের কোনো ভ্যালু নেই। যে সাবজেক্টে রিসার্চ হয় না সেই সাবজেক্টের কোনো ভ্যালু নেই, ঠিক আছে? পৃথিবীর সমস্ত সাবজেক্টেই রিসার্চ হয় এবং সেখানে রিসার্চে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ছাড়া এগোনো পসিবল না। তাই তুমি যে কোনো সাবজেক্টের দিকে তাকাও, সেখানে ইউ মাস্ট হ্যাভ টু ইউজ ম্যাথমেটিক্স। তাই এই সাবজেক্টের বেস যার ক্লিয়ার থাকবে সে সমস্ত সাবজেক্টে গিয়ে কিছু না কিছু নিজের অবদান রাখতে পারবে, ঠিক আছে? ওকে, চলো, তাই সাবজেক্টের বেস একদম ক্লিয়ার করে নেবে। যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে প্রশ্ন করবে। এগুলো এইচএসসি এর জিনিস, আমি জাস্ট হাইলাইট করছি। হাইলাইট করার উদ্দেশ্য এটাই যাতে যদি ভুলে গিয়ে থাকো রিভিশন হয়ে যায়। ওকে, সো f is said to be differentiable at a। x and a কি দুটোই রিয়েল নাম্বারের ডোমেইনে বিলংস করে? অবশ্যই x এবং a দুটোই রিয়েল নাম্বারে বিলং করবে, ডোমেইনে বিলং করবে। অ্যাকচুয়ালি f এর ডোমেইনে বিলং করবে। আচ্ছা, তাহলে x আর a কি তাহলে ইররেশনাল না রেশনাল নাম্বার? এক সেকেন্ড, আরেকবার বলো, x আর a কি নাম্বার? রেশনাল নাম্বার না ইররেশনাল? দেখো, x এবং a রেশনালও হতে পারে ইররেশনালও হতে পারে। দুজনের মধ্যে একজন রেশনাল একজন ইররেশনালও হতে পারে, দুটো রেশনালও হতে পারে দুটো ইররেশনালও হতে পারে। অল টাইপ অফ পসিবল কম্বিনেশনস এক্সিস্ট। বোঝা গেল? অল টাইপ অফ পসিবল কম্বিনেশন এক্সিস্ট, দুটোই দু রকমই হতে পারে, ঠিক আছে? চলো, তাহলে যেটা বলছিলাম, f is said to be differentiable at a। আমি ফাংশনটাকে কখন ডিফারেন্সিয়েবল বলছি? f is said to be differentiable at a if যদি এই লিমিটটা এক্সিস্ট করে বলেছি। এখানে এক্সিস্ট করার কথাটার মানেটা বলি। এই এক্সিস্ট কথাটার মানে একটু ভেঙে লিখি। এক্সিস্টস ফাইনাইটলি, এন্ড এই যে ফাইনাইটলি কথাটা আমি অ্যাড করলাম না, এর গুরুত্বটা বোঝো। লিমিটের ভ্যালু এক্সিস্ট করা মানে সেটা ফাইনাইট হয়েও এক্সিস্ট করতে পারে, আবার ইনফাইনাইট হয়েও এক্সিস্ট করতে পারে। তোমরা এইচএস এ কিন্তু ইনফাইনাইট লিমিট দেখোনি, এইচএস এ ইনফাইনাইট লিমিট দেখানো হয় না। কিন্তু আমরা যে লেভেলে পড়ছি সেই লেভেলে লিমিট ফাইনাইটও হতে পারে, লিমিট ইনফাইনাইটও হতে পারে, ঠিক আছে? আমি তোমাকে এক্সাম্পল দিলে তুমি খুব সহজে বুঝে যাবে। যেমন ধরো, আমি তোমাকে একটা গ্রাফ এঁকে দেখাই। আমার এক্সাম্পল গুলো সবটাই ম্যাক্সিমাম ছবি দিয়ে থাকবে, যেহেতু ক্যালকুলাস পড়াচ্ছি তাই ছবির উপরে আমি সবসময় জোর দেব। তোমরাও চেষ্টা করবে ভালো একটা গ্রাফের বই ফলো করার। আমি গ্রাফের বই সম্পর্কে একটা রেকমেন্ডেশন দিতে পারি। অমিত এম আগারওয়ালের লেখা প্লে উইথ গ্রাফস বইটা অ্যাজ এ হ্যান্ডবুক হাতে রাখতে পারো, খুব ভালো বই, সারা জীবন তোমার সাথে থাকবে, সারা জীবন তোমাকে হেল্প করবে। রাইটারের নাম রিপিট করছি, অমিত এম আগারওয়াল। বইয়ের নাম রিপিট করছি, প্লে উইথ গ্রাফস, ঠিক আছে? চলো, আচ্ছা, তো দেখো, আমি যদি সিম্পল প্যারাবোলার কথা ভাবি, y = x², হাফ ড্র করছি, বাকি হাফ ড্র করছি না, 50% ড্র করলাম, বাঁ দিকের পার্টটা ড্র করলাম না। উই ডোন্ট নিড দ্য লেফট পার্ট, লাগবে না আমার, তাই ড্র করলাম না। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি y = x² এর 50%। তাহলে y = x² না লিখে এটাকে লিখবো x = √y, ঠিক আছে? আমি যদি বাঁ দিকের পার্টটা ড্র করতাম, যদি আমি এই পার্টটা ড্র করতাম, তাহলে তার ইকুয়েশনটা আমি তখন লিখতাম x = -√y। ভালো করে বুঝে নাও, x = √y আর x = -√y দুটোকে যদি কম্বাইন করো, তাহলে x = +-√y। কম্বাইন করা মানে জয়েন্ট ইকুয়েশন তৈরি করছি, জুড়ে দিচ্ছি। তাহলে x -√y = 0 আর x +√y = 0। তাহলে দুটোকে জয়েন্ট ইকুয়েশন তৈরি করছি মানে প্রোডাক্ট করছি। এটা কি আছে? x -√y = 0। এটা কি আছে? x +√y = 0। দুটোকে প্রোডাক্ট করলাম, তাহলে x -√y
into x plus root y. This is equal to 0. প্রবলেম হচ্ছে না? এইটা হলো জয়েন্ট ইকুয়েশন। বুঝতে পারলে জয়েন্ট ইকুয়েশন কিভাবে তৈরি করা হলো? এই ইকুয়েশনটার মিনিং কি? x minus root y equal to 0. ঠিক তো নাকি বলো? এই ইকুয়েশনটার মিনিং x minus root y equal to 0 তো হ্যাঁ কি না? আর এর মিনিং x plus root y equal to 0. তাহলে এর লেফট সাইডে যেটা আছে আর এর লেফট সাইডে যেটা আছে দুটোকে মাল্টিপ্লাই করলাম করে পেলাম x minus root y into x plus root y। দুটোরই রাইট সাইডে 0 ছিল, 0 into 0 মাল্টিপ্লাই করে 0 লিখলাম। এবার a minus b into a plus b ফর্মুলায় ফেলে দাও, তাহলে a square minus b square, তাহলে x square minus y equal to 0। এই যে তুমি লিখলে x square minus y equal to 0, x square minus y equal to 0 এর মানে হচ্ছে y equal to x square। যেটাকে তুমি প্যারাবোলা হিসেবে চেনো, গোটা প্যারাবোলাটা, ঠিক আছে? আর এই হাফের ইকুয়েশন হচ্ছে x equal to root y, এই হাফের ইকুয়েশন হচ্ছে x equal to minus root y। যাই হোক, আমার অন্য উদ্দেশ্য, আমার উদ্দেশ্য অ্যাকচুয়ালি আমি যদি তোমাকে বলি আমার ফাংশনটা হচ্ছে, দেখো y কে আমি fx ধরছি, তাহলে আমার ফাংশনটা হচ্ছে fx equal to x square। y কে আমি fx ধরলাম, fx equal to x square, তাহলে লিমিট x tends to infinity fx, এটা কত বলো তো? আমি যখন x কে ইনফিনিটির দিকে নিয়ে যাচ্ছি, ছবির দিকে তাকাও এবার, x কে, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। x কে ইনফিনিটির দিকে নিয়ে যাওয়া মানে এইভাবে চলে যাওয়া ডান দিকে, জাস্ট ডান দিকে এইভাবে চলে যাওয়া, এটা হচ্ছে x tends to infinity। তো আমি যদি x tends to infinity করি তাহলে গ্রাফ কোন দিকে যাচ্ছে? ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে as x tends to infinity y also tends to infinity। কথাটা বুঝা গেল? y equal to x square, তার মানে fx equal to x square। যখনই x ইনফিনিটির দিকে যাচ্ছে তখন y ও অর্থাৎ fx ও ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। তাহলে এই লিমিটটা কত হবে বলো? লিমিটটা ইনফিনিটিতেই হবে। লিমিটটা ইনফিনিটি হবে। আচ্ছা, ইনফিনিটি লেখার স্টাইলটা একটু বলি, অনেকেরই ইনফিনিটি লেখার স্টাইলে ভুল আছে। দেখো ভালো করে শুনে নেবে, আমাদের একটা গ্রিক অ্যালফাবেট আছে যার নাম হচ্ছে আলফা। নাম শুনেছো নিশ্চয়ই? আলফা বিটা গামা শুনেছো তো? বেশ, এই আলফা এইরকম দেখতে, ঠিক আছে? আর যেটার কথা এখন আমরা বলছি ইনফিনিটি, INFINITY, স্পেলিংটা ভালো করে খেয়াল রাখবে। কেন স্পেলিংটা খেয়াল রাখতে বলছি সেটাও এক্ষুনি বলবো। এটাকে কেমন দেখতে? এটাকে এরকম দেখতে, মানে ইংলিশের যে 8 হয় সেই 8টাকে ধরে শুইয়ে দাও, এটাকে ধরে শুইয়ে দাও, হয়ে গেল ইনফিনিটি। ঠিক আছে? যেন দুটো গুলিয়ে না যায়, দুটোকে আলাদা দেখতে, সম্পূর্ণ আলাদা দেখতে। কি দুটোকে দেখে কি এক মনে হচ্ছে কারোর? দুটোকে দেখে এক মনে হচ্ছে কারোর? বলো, মনে হচ্ছে না তো? তাহলে লেখার সময় যেন সেম লিখে ফেলবে না। আমি বহু লোকজনের খাতায় দেখেছি যে ইনফিনিটিকে এইভাবে লিখেছে, ঠিক আছে? কখনো এরকম লিখবে না ইনফিনিটিকে। বহু লোকজনের খাতায় দেখেছি, বাচ্চাদের কথা বলছি না, বুড়ো বুড়ো লোকেদের কথা বলছি, যারা কলেজে পড়ায়, স্কুলে পড়ায়, এরকম লোকের কথা বলছি, ঠিক আছে? তারা যখন স্টুডেন্টদের খাতা কারেকশন করে তারা ইনফিনিটি দিয়ে এরকম ভাবে লিখে ফেলে। তো এই ভুলগুলো থেকে যায়। আজকে যদি তোমার মধ্যে এই ভুলটা থেকে যায় তাহলে কিন্তু বুড়ো বয়স পর্যন্ত থেকে যাবে। আর আজকে যদি কারেকশন করে নাও তাহলে আর কোনোদিন এই ভুলটা হবে না। একবার কারেকশন করে নাও, ভুলটা আর কোনোদিনও হবে না। কিন্তু যদি থেকে যায় তাহলে বুড়ো বয়স পর্যন্ত থেকে যাবে। সো বি কেয়ারফুল, ঠিক আছে? তাহলে ইনফিনিটিকে এরকম দেখতে আর আলফাকে এরকম দেখতে, প্রথম যে জিনিসটা লোকজন ভুল করে। দ্বিতীয় যে লোকজন ভুল করে সেটা বলি। অনেককে দেখেছি ইনফিনিটি, ইনফিনিটি স্পেলিং দেখেছো INFINITY। আরেকটা জিনিস আছে
INFINITIVE, ইনফিনিটিভ। অনেককে দেখেছি, আমি বাচ্চাদের কথা বলছি না, মানে 11-12 পড়ে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে এরকম লোকজনের কথা বলছি না, তারা ভুল করতেই পারে। আমি বুড়ো বুড়ো লোকেদের কথা বলছি, যারা কলেজে পড়ায়, স্কুলে পড়ায়, এরকম লোকেও আছে যারা ইনফিনিটি না লিখে ইনফিনিটিভ লেখে। এটা কি, এই বস্তুটা কি? কি এই বস্তুটা কোথায় শুনেছো? ইংলিশে শুনেছি। ইংলিশে শুনেছো, ইংলিশে শুনেছো, এটাও ইংলিশে শুনেছো, কিন্তু এটার বাংলা মানে হচ্ছে অসীম, দ্য ইনফিনিটি। আর এটা ওই জিরান্ড ইনফিনিটিভ টু দিয়ে লেখা হয়, তাই তো নাকি? টু দিয়ে লেখা হয়, তাই তো? ঠিক বলছি তো? টু দিয়ে লেখা হয়, টু ইট, টু গো, ওই সব লেখা হয় ইনফিনিটিভ। ঠিক আছে? এই ভুলটা যেন না হয়, এটা ভুল, এই ধরনের ভুল খুবই, মানে কি বলবো, লোকজন দেখবে তুমি লিখে বেরিয়ে চলে যাবে, লোকজন হাসবে, লোকজন হাসবে রীতিমতো। ঠিক আছে? এই সমস্ত ভুলগুলো খুবই ইরিটেটিং, এই ভুলগুলো করা চলবে না একদম। তাই প্রথম দিনেই বলে দিলাম একদম। কিন্তু অনেকে করে, তুমি কলেজে পড়ছো, কলেজে যাবে, দেখবে তোমার কলেজের টিচারদের মধ্যেও হয়তো কেউ না কেউ ভুলগুলো করছে। ঠিক আছে? তখন তোমার নিজেরই হাসি পাবে। কারণ সমস্যাটা কোথায়? এই ভুল যদি প্রথমে কারেকশন না হয় তাহলে সারা জীবন থেকে যায়, পরে গিয়ে আর কারেকশন হয় না। ঠিক আছে? তাই সাবধান, প্রথম দিনে বলে দিলাম, প্রথম দিনে কারেকশন করে নাও, আর কোনোদিন ভুল হবে না। ঠিক আছে? চলো, হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে হ্যাঁ আমি যেটা বলছিলাম এবার সেখানে ফিরে আসি। দেখো এখানে লিমিটটাকে তুমি দেখছো ইনফাইনাইট লিমিট, এই লিমিটটাকে বলে ইনফাইনাইট লিমিট। তো তোমার মত অনুযায়ী, মানে অ্যাকর্ডিং টু আওয়ার রুলস, তাহলে কি আমি বলবো এই লিমিটটা এক্সিস্ট করছে না? হ্যাঁ করছে, অবশ্যই করছে। পৃথিবীর সব লিমিট ফাইনাইট হতে হবে এমন কোনো মানে নেই। যেমন এই লিমিটটি ইনফাইনাইট লিমিট, তো ক্ষতি কি আছে? ইনফাইনাইট লিমিট ইনফাইনাইট হয়ে এক্সিস্ট করছে, এক্সিস্ট তো অবশ্যই করছে। ঠিক আছে? তাহলে এক্সিস্ট করছে না কথাটার মানেটা কি? চলো একটা এক্সাম্পল দেখাই যেখানে এক্সিস্ট করছে না। আচ্ছা তোমরা tan এর ছবি দেখেছো? tan, tan এর ছবি দেখেছো? sin, cos, tan, ওই tan এর কথা বলছি। tan বলো কেমন হয় tan এর ছবি, বলতে পারবে? ইনফিনিটি দিকে চলে যায়, ইনফিনিটি থেকে চলে যায়, ঠিকই কথাটা। ঠিক আছে? আমি আরেকটু ভালো করে জিনিসটা দেখিয়ে দিই যে কেমন ভাবে ইনফিনিটির দিকে যায়। যে বলেছো ইনফিনিটির দিকে যায় অবশ্যই ঠিকই বলেছো, বাট আরেকটু বিস্তারে দেখিয়ে দিই, আরেকটু ডিটেইলসে দেখিয়ে দিই। আরেকটা কথা বলি, যদি যেভাবে তোমাকে পড়ানো হবে সেইভাবে তুমি পড়ো তাহলে মার্কস প্রচুর উঠবে, আর যদি ফাঁকি মারো তাহলে দেখবে পাস করাটাও সমস্যা হয়ে যাবে। কারণ একটা জিনিস মনে রাখবে যে মাঝামাঝি জিনিসটা কিন্তু খুবই আনসার্টেন। ওই জন্যই প্রথমেই বললাম যে দুটোর মধ্যে একটা চুজ করে নাও, হয় ওই ইউটিউব, টিকটক ওইসব করো, ব্লগিং ওইসব করো, আর না হয় যেটা পড়াশোনার বলে আর কি, যেটাকে বলে অধ্যাবসায় বা পারসিভারেন্স, সেটার পেছনে সময় দাও। মাঝামাঝি ঝুলে থাকা বা লটকে থাকা খুব খারাপ জিনিস। ঠিক আছে? আমি বারবার বলছি এই জিনিসটা, এই কারণ একটাই, কারণ আমরা কি করি, আমাদের মেন্টাল সেটআপটা এমন যে আমার বন্ধু ধরো ইউটিউব করে, ঠিক আছে, আমায় বললে তুইও একটা ইউটিউব কর না, আমি এত ভিউ পাচ্ছি তুই কেন করবি না? তখন আমার ইচ্ছা হলো একটু আমিও করবো। ঠিক আছে? প্রথম দিন করলাম, একটু দুটো ভিউ আসলো, আরো ইচ্ছা হলো, আবার একটা করলাম। তখন আবার মনে হতে থাকলো যে যদি পড়াশোনার সাথে সাথে সপ্তাহে একটা করে ভিডিও বানাই, ক্ষতি কি? বানাই। এবার ওই ভিডিও বানাতে গিয়ে সেখানে একটা যে ইন্টারঅ্যাকশন তৈরি হলো, সেখানে একটা যে ডিমান্ড তৈরি হলো, সেখান থেকে আবার প্রতি সপ্তাহে ভিডিও দিতে শুরু করলাম। সিচুয়েশনটা বলছি যে কি হয় সাধারণত। ঠিক আছে? তারপরে ডিমান্ড আসলো যে 3 দিন ছাড়া ভিডিও দিলে ভালো হয়, দিলাম 3 দিন ছাড়া ভিডিও। তারপরে
তারপরে ডিমান্ড আসলো প্রতিদিন ভিডিও দিলে ভালো হয়, দিলাম প্রতিদিন ভিডিও। ওদিকে আমার মাথার মধ্যে কিন্তু দুটো প্ল্যানই রয়েছে, পড়াশোনাটাও করব আবার এটাও যেমন টুকটাক চলছে চলুক। তার ফলে কি হলো, পড়াশোনাটাও ভালো করে হলো না, কম্প্রোমাইজড হলো, ওটাও আমি পিছিয়ে পড়লাম। যেভাবে আমি করতে পারতাম, আমার ফুল পটেনশিয়াল, আমার ফুল ক্ষমতা, আমার ফুল ইনভেস্টমেন্ট আমি করলাম না ওখানে। ওখানেও একটা কম্প্রোমাইজড সিচুয়েশন তৈরি হলো, গ্যাপ তৈরি হলো, পিছিয়ে পড়লাম বাকিদের তুলনায়। আবার এটাও আমি পুরোপুরি ফুল টাইম দিচ্ছি না ভিডিওতে, ইউটিউবে, যাই বলো না কেন। তো এখানেও বাকিদের তুলনায় কম্পিটিশনে আমি পিছিয়ে পড়লাম। তাহলে আমি কি তৈরি হলাম, একটা মিডিওকার তৈরি হলাম, যার চাহিদা কোনো দিকেই নেই। মানে না আমি পুরোপুরি ইউটিউবে সফল হলাম, না আমি পুরোপুরি পড়াশোনায় সফল হলাম। ঠিক আছে, এটা যেন না হয়। যে কোনো একটা করো, হয় করলে ব্লগিং করো, ইউটিউব করো, কেউ বারণ করছে না, ঠিক আছে। না হলে পুরোপুরি বন্ধ করে পুরোপুরি পড়াশোনা করো। অনেককে দেখেছি পড়াশোনা করতে করতে রিলস বানাচ্ছে। কেন বানাবে তুমি রিলস? কেন বানাবে তুমি রিলস? তোমার যদি রিলসই বানাতে হয় শুধু রিলসই বানাও, পড়াশোনা করার তো কোনো প্রয়োজন নেই। আর যদি পড়াশোনা করতে হয় শুধু পড়াশোনাটা করো। আমি কদিন আগে একজনের ইন্টারভিউ দেখছিলাম, ঠিক আছে। তো ইন্টারভিউতে সেই ভদ্রমহিলা বলছেন যে ধরো তুমি তোমার লাইফে ফোকাসে আছো, ফোকাস বোঝো, ঠিক আছে। আজকে তোমরা, আমি জানি না তোমরা আমাদের লক্ষ্য সেনের খেলাটা দেখেছো কিনা। দেখেছো লক্ষ্য সেনের খেলাটা? লক্ষ্য আজকে যে ম্যাচটা হলো, দেখোনি? যদি দেখতে তাহলে দেখতে যে লক্ষ্য কিন্তু শুরুর দিকে, লক্ষ্য সেন হচ্ছে একজন ব্যাডমিন্টন প্লেয়ার, অলিম্পিকে পারফর্ম করছে, 22 বছর বয়স, ঠিক আছে। কোয়ার্টার ফাইনাল খেললো আজকে, কিন্তু হেরে গেছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য এটাই যে প্রথম দিকে কিন্তু ভালো লিড দিচ্ছিল। মানে ওদের কি হয়, 20 পয়েন্ট পেলে গেম হয়, মানে 20 প্লাস হলে, 20 থেকে বেশি হলে গেম পেয়ে গেল। মানে যে 20 ক্রস করবে সে গেম পেয়ে গেল, মানে সে জিতে গেল, ওই সিরিজটা জিতে গেল, ঠিক আছে। 3টে সিরিজ হয়, 3টে সিরিজের মধ্যে যে 2টো বা 3টে জিতে যাবে সে উইনার, মানে 2টো জিতলে উইনার আর কি, ঠিক আছে। 3টে জিতে তো ভালোই হলো, 3টে পর্যন্ত খেলার দরকারই হয় না, 2টো জিতে গেলে উইনার হয়ে গেলে, ঠিক আছে। 3টে কেন খেলবে আর, এই হলো ব্যাপার। যাই হোক, তো যেটা দেখা গেল সেটা হচ্ছে লক্ষ্য প্রথম খেলা যখন শুরু হয় তখন খুব ভালো এনার্জি, ভালো প্লেয়ার, তো প্রথমে লিড দিচ্ছে 2-0, 3-0, মানে লক্ষ্য 3 আর অপোনেন্ট 0, তারপরে 4-0, তারপরে 5-0, ঠিক আছে। একটা সময় এসে দেখা গেল যে লক্ষ্য তার ফোকাসটাকে হারিয়ে ফেলছে, ফোকাস রাখতে পারছে না। সে যে কোনো কারণেই হোক না কেন ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, যার ফলে তার পারফরমেন্সটা খারাপ হয়ে যাচ্ছে। তো আমি একজন ইন্টারভিউ দেখছিলাম, সে বলছে, ভদ্রমহিলা বলছেন যে যারা ফোকাস রাখে তারা আশেপাশের বিউটিটাকে ফিল করতে পারে না। কিন্তু এটা যে কত বড় বোকার মতো কথা সেটা আমি তোমাকে অ্যানালাইজ করে বুঝিয়ে দিচ্ছি। এই যে আশেপাশ লাইফে চলতে চলতে আশেপাশের যে বিউটি, এটা যদি ফিল করতে গিয়ে তোমার ফোকাসটারই 12টা বেজে যায়, দেখো এই বিউটি নিয়ে তো তোমার কোনো লাভ নেই, সোজা কথা। তোমার আশেপাশে যে জিনিসপত্র হচ্ছে, ধরো তোমার বন্ধু আজকে নেটফ্লিক্সে একটা সিরিজ দেখছে, কালকে তোমার পরীক্ষা, তোমার ইচ্ছা করলো হ্যাঁ বন্ধু বলছে একটু সিরিজটা দেখি চল, তুমি দেখলে, পরীক্ষাটা গেল 12টা বেজে, ঠিক আছে। তো এই যে লাইফে আশেপাশের জিনিসপত্র যেগুলো আর কি এনজয় করার কথা ভদ্রমহিলা বলছেন, সেগুলো যদি এনজয় করতে যাও তাহলে নিজের লাইফের ব্যান্ড বেজে যাবে, নিজের ফোকাসের ব্যান্ড বেজে যাবে। আর যদি ফোকাস থাকতে চাও তাহলে আশেপাশের জিনিসগুলো এনজয় করা সম্ভব না, বুঝতে পারলাম? যে কোনো একটা করতে হবে, হয় ফোকাস থাকতে হবে আর না হয় সবকিছু এনজয় করে চলতে হবে। সবকিছু এনজয় করে কখনো ফোকাস থাকা যায় না। যে মনে করো যে আমি সবকিছু এনজয় করবো লাইফে আবার ফোকাসটা থাকবো, একদম ভুল কনসেপ্ট। যদি ফোকাস থাকতে হয় বাকিগুলোকে সাপ্রেস করতে হবে, বাকি ইচ্ছাগুলোকে চেপে রাখতে হবে, ঠিক আছে। সবকিছু করে ফোকাস থাকা যায় না, কখনো পসিবল না। তুমি 100% ফোকাস থাকতেই পারবে না যদি সবকিছু করতে হয়, তোমার ব্রেন টালমাটাল হয়ে যাবে, ঠিক আছে। তাই ফোকাস আলাদা জিনিস আর লাইফে সবকিছু করা আলাদা জিনিস। সবকিছু করলে মিডিওকার তৈরি হবে, ফোকাস থাকলে টপ লেভেলে তৈরি হবে। বারবার বলছি, বোঝো ব্যাপারটা, ঠিক আছে। চলো
আর মিডিওকারের কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই মিডিওকারের, ঠিক আছে? মিডিওকারের কোনো ভ্যালু পাবে না, কোনো ভ্যালু নেই। দেখো না, সিম্পল কথা বলছি, সিম্পল কথা বলছি, যে ধরো তোমার গভর্নমেন্ট তাদেরকে জব অফার করবে, বা ধরো তোমার দেশে তারাই জব পাবে কয়েক বছর পরে যারা খুব স্কিলফুল, ঠিক আছে? কারণ বাকি জবগুলো তো মেশিন রিপ্লেস করে দেবে, এআই রিপ্লেস করে দেবে, আর্টিফিশিয়াল রিপ্লেস করে দেবে, ঠিক আছে? যারা খুব স্কিলফুল তারা জব পাবে, আর যারা একদম নিচু তলের মানুষ, যারা কিছু পারে না, কিছু বোঝে না, কিছু জানে না, তারা ওই সরকারি যে ভাতা বলে যেটাকে, ঠিক আছে, যেটাকে কি বলে ওটাকে, মানে হয় না গভর্নমেন্ট একটা পেনশন দেয় প্রতি মাসে প্রতি বছরে, সেই পেনশনের টাকায় চলবে, ঠিক আছে? এবার মনে করো যে মিডিওকার, যার না আছে স্কিল, না আছে পভার্টির একটা সার্টিফিকেট লাগে, তো তবে তাকে সেই ভাতাটা দেবে, তাই না? তো তার কাছে পভার্টি সার্টিফিকেটটা নেই, তাই গভর্নমেন্ট তাকে দেখবেও না, আবার তার কাছে স্কিলও নেই, তাই সে জবও পাবে না। তো মিডিওকারের দুঃখের শেষ থাকে না, ওই জন্য মিডিওকার হওয়া চলবে না, এটা মাথায় রেখো, ঠিক আছে? চলো, আচ্ছা যেটা বলছিলাম, তো আমি tan এর গ্রাফটা ড্র করছি, tan। তো তোমরা যেটা বলছিলে tan এর গ্রাফ, কে একটা বেশ বললে, এগুলো কি ড্র করছি জানো? এগুলো গ্রাফ নয়, কিন্তু এগুলো গ্রাফ আঁকার জন্য কয়েকটা জিনিস লাগে, সেগুলো ড্র করলাম। আমি 3/2 আর -3π/2 পর্যন্ত করেছি, অ্যাকচুয়ালি চলতে থাকবে, মানে এখানে π/2, 3π/2, তারপরে আসবে 5π/2, তারপরে 7π/2, তারপরে 9π/2, চলতে থাকবে অনন্তকাল, ঠিক আছে? চলতেই থাকবে। একইভাবে বাঁদিকে -π/2, -3π/2, -5π/2, -7π/2 চলতেই থাকবে, ঠিক আছে? তো আমি 2-3টে ড্র করলাম বোঝানোর জন্য জিনিসটা। এবার দেখো tan এর গ্রাফটা ড্র করছি। tan এর গ্রাফ এরকম হয়, tan এর গ্রাফ এরকম হয়। আমি 3টে ব্রাঞ্চ ড্র করেছি, এরকম অসীম ব্রাঞ্চেস আছে, देयर আর ইনফাইনাইট নাম্বার অফ ব্রাঞ্চেস, বাট আমি 3টে ড্র করেছি। আমি যেটা বলছিলাম যে চাইলে তো করা যেতেই পারে, সারা জীবন ধরে ড্র করেই যাচ্ছি, তাতে লাভ কি হবে? আসল কাজের কাজটা করি, ঠিক আছে? দেখো, তো বক্তব্য হচ্ছে, তুমি যদি বলো π/2 পয়েন্টে tan এর লিমিট এক্সিস্ট করছে কিনা, π/2 পয়েন্টে tan এর লিমিট, বা সেই লিমিটটা কত, আমি কি করে বুঝবো সেটাই বলছি তোমাকে, বুঝো এবার কথা। ও না, এটা ভুল হলো, ঠিক আছে, এটা ভুল হলো, গ্রাফটা ভুল ড্র করলাম। কথা বলতে বলতে ভুল ড্র করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, অ্যাডজাস্ট করে দিচ্ছি। ঠিক আছে,
অ্যাডজাস্ট করে দিয়েছি, -π/2, এটা -3π/2, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে -π, 0π/2, এটা হচ্ছে π। চলো, এই হচ্ছে tan এর গ্রাফ। আগের বার ভুল হয়েছিল, একটু চাপা হয়ে গেছিল ব্যাপারটা, অ্যাকচুয়ালি এরকম হবে গ্রাফটা, ঠিক আছে, ঠিক করে দিলাম। তো এবার দেখো, আমি যদি তোমাকে বলি π/2 পয়েন্টে tan এর লিমিট এক্সিস্ট করছে কিনা, এটা তো tan এর গ্রাফ, গ্রাফ অফ tan x এর গ্রাফ। আমি যদি বলি π/2 পয়েন্টে, এই পয়েন্টে tan x এর লিমিট এক্সিস্ট করছে কিনা, অর্থাৎ আমি কি দেখছি, লিমিট x টেন্ডস টু π/2 tan of x, এটা এক্সিস্ট করে কি করে না এটা জানতে চাইছি। তো বলো তো, একটা লিমিট যদি আমি দেখি এক্সিস্ট করছে কি করছে না, তাহলে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু সমান হচ্ছে কিনা সেটা চেক করতে হবে। তো দেখো, আমি π/2 এর দিকে নিয়ে যাব আমার x কে, x একটা ভেরিয়েবল, তাকে আমি π/2 এর দিকে নিয়ে যাব। যদি আমি বাঁ দিক থেকে এইভাবে নিয়ে যাই, তাকে বলে x টেন্ডস টু π/2 ফ্রম দ্য লেফট। আর যদি আমি ডান দিক থেকে নিয়ে যাই, তাকে বলে x টেন্ডস টু π/2 ফ্রম দ্য রাইট। ডান দিক থেকে নিয়ে যাওয়া মানে, দেখতে পাচ্ছ তো, ঠিক আছে, ডান দিক থেকে নিয়ে যাওয়া মানে এইভাবে নিয়ে যাওয়া, π/2 এর দিকে নিয়ে যাচ্ছি। বাঁ দিক থেকে নিয়ে যাওয়া মানে এইভাবে নিয়ে যাওয়া, π/2 এর দিকে নিয়ে যাচ্ছি। তো আমি যদি রাইট লিমিটের কথা ভাবি, রাইট লিমিট যেটাকে বলে, ঠিক আছে, সেটা লেখা হয় লিমিট x টেন্ডস টু π/2, এই যে π/2 লিখলাম, টেন্ডস টু π/2 লিখে এখানে মাথার কাছে প্লাস বা ডান দিকে একটা প্লাস দেওয়া হয়, তার মানে রাইট লিমিট বোঝায়, ঠিক আছে। tan of x, আমি tan of x এর রাইট লিমিট দেখছি। ছবির দিকে তাকাও, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি যখন x কে π/2 এর দিকে নিয়ে যাব, x কে π/2 এর দিকে নিয়ে গেলে বলো তো, এই যে x, ধরো x টা এখানে আছে, কোথাও না কোথাও তো আছে, ধরো আমার x টা এখানে আছে, তাহলে x এর করেসপন্ডিং গ্রাফটা কিন্তু নিচের দিকে আছে। তাহলে অ্যাকচুয়ালি এই যে লেন্থটা, এইখানে যদি আমি লেন্থটা ড্র করি, এইটা মনে করো x, তাহলে এই পয়েন্টে যদি আমি হাইটটা ড্র করি, যে হাইটটা আমি পেলাম, যতটুকু হাইট আমি পাচ্ছি, এইটাই কিন্তু অ্যাকচুয়ালি ওই পয়েন্টে tan এর ভ্যালু। এই যে হাইটটা পেলাম নেগেটিভ, কিন্তু ওই পয়েন্টে tan এর ভ্যালু। তাহলে একটা জিনিস দেখো, x কে যদি সরিয়ে একদম π/2 এর কাছে ঘেঁষিয়ে নিয়ে যাই, তাহলে এই হাইটটা আস্তে আস্তে নেগেটিভে বাড়তে বাড়তে কার দিকে যাবে বলো? ইনফিনিটি। কার দিকে? ইনফিনিটির দিকে যাবে। নেগেটিভে ইনফিনিটির দিকে। মানে দেখো, আমার ধরো x টা যখন এখানে আসবে তখন হাইটটা এতটা, আবার যখন x টা পাশে আসবে, এখানে আসবে, তখন হাইটটা এতটা। ধীরে ধীরে যত x টা π/2 এর কাছে আসছে, তত খেয়াল করো হাইটটা কিন্তু নেগেটিভে বাড়ছে। এইভাবে নেগেটিভে বাড়তে বাড়তে আস্তে 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 নেগেটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে আমি সহজ কথায় বলতে পারি যে লিমিট x টেন্ডস টু π/2 প্লাস, মানে π/2 ডান দিক থেকে আসছে, tan x এর লিমিট ইট ইজ নেগেটিভ ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি। এবার লেফট হ্যান্ড লিমিটটা স্টাডি করব, চলো। লিমিট x টেন্ডস টু π/2 মাইনাস, এই মাইনাস সাইনটা দিলাম, এটা মাথায় দেওয়া যায়, পাশেও দেওয়া যায়, tan x ইকুয়ালস টু, এবার চলো আবার স্টাডি করব একই ভাবে। এই যে x টা ধরো এখানে আছে, কোথাও তো একটা আছে না, x টা ধরো এখানে আছে, তো ওই x পয়েন্টে tan x এর ভ্যালু কত? কার্ভটা উপরের দিকে আছে এখানে, আগেরবার কার্ভটা নিচেই ছিল, দেখো এইটা x হলে কার্ভটা নিচের দিকে ছিল, তাই তুমি নিচের দিকে হাইট নিয়েছিলে। এবার কার্ভটা উপরের দিকে আছে, তাই উপরের দিকে হাইট নেবে, এইটা হচ্ছে tan x এর ভ্যালুটা। এই যতটা হাইট হলো এটা tan x এর ভ্যালুটা। আবার যদি এটা তুমি x নাও, এই পয়েন্টে tan x এর হাইট কত? এই যতটা ভ্যালু হলো, যতটা হাইট হলো, এটা tan x এর ভ্যালু। ঠিক আছে কি নন্দিনী? ঠিক আছে নন্দিনী, বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। ভবানী বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, বাকিরাও বলবে, যার যা প্রশ্ন থাকবে বলবে, ঠিক আছে? আমাকে বলো তো, x টাকে একদম π/2 এর কাছে যদি নিয়ে যাই, এই হাইটটা বাড়তে বাড়তে কত দিকে যাবে? প্লাস ইনফিনিটি। তাহলে এটা প্লাস ইনফিনিটির দিকে গেল। তার মানে খেয়াল করে দেখো, তুমি যে লেফট হ্যান্ড লিমিট নিয়েছিলে, সেই লেফট হ্যান্ড লিমিটটা ছিল মাইনাস ইনফিনিটি, কিন্তু তুমি যে রাইট হ্যান্ড লিমিট নিয়েছো, সেই রাইট হ্যান্ড লিমিটটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি। তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কি সমান হলো? না স্যার, হলো না। দেখো, দুটোই ইনফিনিটি, কিন্তু একটা পজিটিভ ইনফিনিটি, একটা নেগেটিভ ইনফিনিটি। পজিটিভ ইনফিনিটি মানে হলো তুমি যত বড় ভাবতে পারো তার থেকেও বড়,
নেগেটিভ ইনফিনিটি মানে হলো তুমি যত ছোট ভাবতে পারো তার থেকেও ছোট, ঠিক আছে? দেখো আমরা যদি রিয়েল লাইনে এমনি আঁকি ছবিটা, আমরা ছোটবেলায় রিয়েল লাইন বা সংখ্যা রেখা ড্র করেছি, সেই সংখ্যা রেখায় যদি ফেলি আমরা এইভাবে দেখাই জিনিসটা। এই ধরো রিয়েল লাইন বা সংখ্যা রেখা, নাম্বার লাইন যেটাকে বলে, এই দিকে লেখা হয় প্লাস ইনফিনিটি, এই দিকে লেখা হয় মাইনাস ইনফিনিটি, মাঝখানে লেখা হয় জিরো। তো এটা খুব ক্লিয়ার, ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হচ্ছে যে মাইনাস ইনফিনিটি একদম বাঁ দিকে থাকে, প্লাস ইনফিনিটি একদম ডান দিকে থাকে। সো দুটো আলাদা জিনিস, দুটো কখনোই এক হতে পারে না, ঠিক আছে? তার মানে হিসাব বলছে যে tan x এর লিমিট π/2 পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট হয় নেগেটিভ ইনফিনিটি, লেফট হ্যান্ড লিমিট হয় প্লাস ইনফিনিটি। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট π/2 পয়েন্টে আলাদা আলাদা। তাহলে এই যে লিমিটটা এটা এক্সিস্ট করে না, ডাজ নট এক্সিস্ট। তুমি আগের যে লিমিটটা দেখেছিলে, দেখো এখানেও কিন্তু ইনফিনিটি লিমিট ছিল, ঠিক আছে? কিন্তু এখানে একরকম ইনফিনিটি লিমিট আসছিল। এবার তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে এখানে আমি x টেন্ডস টু ইনফিনিটি করেছি, তার মানে x টাকে একদম ডান দিকে ঠেলে নিয়ে যাচ্ছি, তো এখানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট চেক করলাম না। তো কেন চেক করলাম না? স্যার দুটোই তো পজিটিভই হচ্ছে, আর y অ্যাক্সিস তো পজিটিভ হচ্ছে না, বুঝলে না ব্যাপারটা? যেমন এখানে কি হলো, এখানে একবার π/2 পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট, π/2 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট চেক করেছো, করে দেখেছো দুটো আলাদা, তাই জন্য বলেছো এই লিমিটটা ডাজ নট এক্সিস্ট। এখানে π/2 পয়েন্টে করনি, কিন্তু এখানে ইনফিনিটিতে করেছো লিমিটটা। ইনফিনিটির নিজের প্রপার্টি হচ্ছে তুমি যত ডান দিকে ভাবতে পারো তার চেয়েও ডান দিকে, তুমি যত বড় ভাবতে পারো তার চেয়েও বড়। তো দেখো ইনফিনিটিতে যখন তুমি x কে পাঠাবে, মানে তুমি যে মুহূর্তে বলবে x টেন্ডস টু ইনফিনিটি, তোমাকে অলওয়েজ x টাকে বাঁ দিক থেকেই পাঠাতে হবে। তুমি ডান দিক থেকে ইনফিনিটিতে কোনোদিনও পাঠাতেই পারবে না, কারণ ইনফিনিটির চেয়ে বড় কিছু তোমার হাতে নেই। ইনফিনিটি ইজ দ্য লার্জেস্ট। তাহলে তোমার x কে তুমি এইভাবে কোনোদিনও পাঠাতে পারবে না। মাথায় ঢুকলো কথাটা? কনসেপ্টটা ঢুকলো মাথায়? x কে কোনোদিনও এইভাবে তুমি পাঠাতে পারবে না, কারণ x ইনফিনিটিকে ক্রস করে ডান দিকে যেতেই পারবে না। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাই জন্য ইনফিনিটিতে যখন তুমি লিমিট দেখো, অনলি এইভাবে পাঠানো পসিবল, যেটাকে আমরা লেফট হ্যান্ড লিমিট বলি, সেই লিমিট পাঠানো পসিবল। কখনো রাইট হ্যান্ড লিমিট তৈরি করা পসিবলই নয়, ইনফিনিটিতে পসিবলই না। আবার যদি তুমি নেগেটিভ ইনফিনিটিতে ভাববে, নেগেটিভ ইনফিনিটিতে অনলি রাইট হ্যান্ড লিমিট পসিবল, কারণ লেফট হ্যান্ড লিমিট যদি চাও তাহলে ইনফিনিটির বাঁ দিক থেকে কাউকে পাঠাতে হবে। তো ইনফিনিটির বাঁ দিকে আছেটাকে? কেউ তো নেই। তাহলে কোথায় x পাবে সেখানে তুমি? এই রেস্ট্রিকশন গুলো এখানে আছে, তাই জন্য এখানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দেখার দরকার হয়নি, ঠিক আছে? তাই এখানে যে লিমিটটা পেয়েছো সেটাই লিমিট। ওকে, তো তোমাকে আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম যে দেখো ইনফাইনাইট লিমিট হলেই যে এক্সিস্ট করবে না এমন নয় ব্যাপারটা। ইনফাইনাইট লিমিট এক্সিস্ট করতেও পারে, আবার এরকম ভাবে নাও করতে পারে। যেমন tan x এরও ইনফাইনাইট লিমিট আছে, কিন্তু ওয়ান সাইডেড লিমিট আছে, বোথ সাইডেড লিমিট এক্সিস্ট করে না, ঠিক আছে? লিমিটের এক্সিস্টেন্সের বিষয়টা খুবই ইন্টারেস্টিং। যদি ছবি দিয়ে বোঝো ব্যাপারটা অসাধারণ লাগবে, যেটা তোমাকে আমি বোঝালাম। এবার এটাই যদি তোমাকে আমি ক্যালকুলেশন করে বোঝাতাম তাও বোঝানো যেত, কিন্তু ক্যালকুলেশন এই মুহূর্তে আসছি না, প্রয়োজন নেই তাই, ঠিক আছে? স্যার এই ক্ষেত্রে কি তাহলে গ্রাফ কি সবসময় সিঙ্গেল অ্যাক্সিস প্রগ্রেশনই থাকবে? যদি ইনফাইনাইট লিমিট যদি আমাকে নিতে হয় তাহলে গ্রাফ কি সবসময় সিঙ্গেল অ্যাক্সিস প্রগ্রেশন হবে? সিঙ্গেল অ্যাক্সিস কি হবে? সিঙ্গেল অ্যাক্সিসে প্রগ্রেশন মানে বাড়বে, সিঙ্গেল অ্যাক্সিস প্রোগ্রেশন। আচ্ছা আচ্ছা, প্রোগ্রেশন। দেখো ইনফাইনাইটে অ্যাট ইনফিনিটি যখন তুমি লিমিট দেবে অ্যাট ইনফিনিটি, তাহলে যে কোনো একদিকে লিমিট যাবে। হয় তুমি পজিটিভ ইনফিনিটি বললে এদিক থেকে যাবে x, না নেগেটিভ ইনফিনিটি বললে এদিক থেকে যাবে x, ঠিক আছে? বোঝা গেল? কিন্তু আমি এখানে একটা লাইন একে দেখিয়েছি সেরকম ভেবো না, তুমি চাইলে এই টু ডাইমেনশনও দেখাতে পারো, তোমার ইচ্ছা তুমি কিভাবে দেখাবে, ঠিক আছে? আচ্ছা বেশ, এবার আমি যেটা বলছিলাম সেই কনটেক্সটে ফিরে আসি। এইখানে আমি এক্সিস্টেন্সের প্রশ্নটা নিয়ে ওই ইনফাইনাইট লিমিটের কথায় আসলাম। আমি তোমাকে এখানে কি লিখেছি? এক্সিস্টস ফাইনাইটলি। দেখো বক্তব্য হচ্ছে একটা লিমিট ইনফাইনাইট হয়েও এক্সিস্ট করতে পারে, যেমন এই লিমিটটা ইনফাইনাইট হয়ে এক্সিস্ট করেছে। কিন্তু যদি এই লিমিটটা ইনফাইনাইট হয়ে যায়
তাহলেও এক্সিস্ট করতে পারে, কিন্তু যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে কিন্তু আমরা বলবো না যে এফটা ডিফারেন্সিয়েবল, বলবো না। এফটা ডিফারেন্সিয়েবল এ পয়েন্টে তখনই বলবো শুধুমাত্র যদি এই লিমিটটা ফাইনাইট হয়ে এক্সিস্ট করে। মনে থাকবে কথাটা? যদি ইনফাইনাইট হয়ে এক্সিস্ট করে তাহলে কিন্তু ভুলেও বলবো না যে এফটা এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল। কথাটা মনে থাকবে? এবং এই দুটোই ইনফিনিটি হবে না, ওরা সবসময় একটা ফাইনাইট নাম্বারের মধ্যেই থাকতে হবে। আমি হবে না বলিনি, আমি বলেছি হলে আমি ডিফারেন্সিয়েবল বলবো না। হতেই পারে, কিন্তু হলে আমি ডিফারেন্সিয়েবল বলবো না। যদি এটা ফাইনাইট হয় তখন আমি ডিফারেন্সিয়েবল বলবো, যদি এটা ইনফাইনাইট হয় তখন আমি কিন্তু ডিফারেন্সিয়েবল বলবো না। বোঝা গেছে কথাটা? বলো বিক্রম, একবার বলো। ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলে না তো? আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো আমার বক্তব্য ছিল লিমিট x টেন্ডস টু a f of x minus f of a by x minus a। ধরো এটার ভ্যালু পেয়েছো l, কিছু একটা পেয়েছো ধরো, ঠিক আছে? তখন আমি বলবো therefore f is differentiable at a and df dx at x equals to a এর ভ্যালু l। কতটা বুঝলে বিক্রম এবার? হ্যাঁ স্যার। তাহলে বক্তব্যটা এরকম যে যদি আমি এর ভ্যালুটা l পাই তাহলে বলবো df dx at x equal to a equals to l এবং f টা ডিফারেন্সিয়েবল at a। এটাকে আরেকভাবে লেখা যায়, এইভাবেও লেখা যায়, দ্যাট ইজ df dx at x equal to a, এটাকে এইভাবেও লেখা যায় f dash a equals to l। এটা একই কথা হলো, df dx at x equal to a আর f dash a একই কথা হলো। বক্তব্য হলো এটা যে যদি এই লিমিটের ভ্যালুটা l হয়, l মানে একটা রিয়েল নাম্বার দিয়েছি, মানে একটা পার্টিকুলার রিয়েল নাম্বার হয়েছে, তখন বলবো যে f এর ডেরিভেটিভ l এর সাথে সমান এবং f টা ডিফারেন্সিয়েবল at a। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আরেকটা জিনিস আমি যেটা বলেছি সেটা হলো মনে করো যে লিমিট x টেন্ডস টু a fx minus f of a by x minus a। ধরো মনে করো যে এটা ইনফিনিটি হয়ে গেল, তাহলে আমি তখন কি বলবো সেটা বলছি। therefore f is not differentiable। ইনফিনিটি হয়েছে, এটা ফাইনাইট হয়েছিল তাই ডিফারেন্সিয়েবল বলেছি, এখানে ইনফিনিটি হয়েছে তাই নট ডিফারেন্সিয়েবল বলবো। at a, তাহলে f টা কিন্তু ডিফারেন্সিয়েবল হলো না, কথাটা ভালো করে বোঝো, নট ডিফারেন্সিয়েবল বলেছি। বাট f has derivative at a। কিন্তু এক্ষেত্রে আবার কথাটাকে বলা হয় f এর ডেরিভেটিভ আছে, হ্যাজ ডেরিভেটিভ। এগুলো কথার মারপ্যাচ। ডিফারেন্সিয়েবল কথাটা তখন আর বলি না আমরা, যদি ইনফিনিটি আসে তখন নট ডিফারেন্সিয়েবল বলি, কিন্তু হ্যাজ ডেরিভেটিভ বলি। কথার বলার স্টাইলটা বদলে যায়। যদি এটা ইনফিনিটি না এসে কোনো ফাইনাইট ভ্যালু আসে তখন ডাইরেক্ট ডিফারেন্সিয়েবল কথাটা বলা হয়। আর যদি ইনফিনিটি আসে বা নেগেটিভ ইনফিনিটি আসে, যে কোনো একটাই আসুক না কেন, সেক্ষেত্রে আমরা বলি নট ডিফারেন্সিয়েবল কিন্তু ডেরিভেটিভ আছে। তাহলে ডেরিভেটিভের ভ্যালু কত? এন্ড এইটা কিন্তু যেমন আছে তেমনই লেখা হয়, df dx at x equals to a equals to infinity, that is f dash a equals to infinity। তাহলে সোজা কথা হলো ডিফারেন্সিয়েবল কথাটা আমরা ফাইনাইট ভ্যালুর জন্য বলি। যখনই এই লিমিটটা ফাইনাইট ভ্যালু দেয় তখন ডিফারেন্সিয়েবল কথাটা বলি, আর যখন এই লিমিটটা ইনফাইনাইট ভ্যালু দেয় তখন ডিফারেন্সিয়েবল কথাটা বলি না, তখন বলি যে হ্যাজ ডেরিভেটিভ। ঠিক আছে? তাহলে পজিটিভ লিমিট যদি আসে, মানে পজিটিভ না ফাইনাইট লিমিট যদি আসে তখন ডিফারেন্সিয়েবল কথাটা তুলি, ডিফারেন্সিয়েবল কথাটা ইউজ করি।
যদি ইনফাইনাইট লিমিট আসে তখন ডেরিভেটিভ কথাটা ইউজ করি, তখন ডিফারেন্সিয়েবল কথাটা ইউজ করা হয় না। ফাইনাইট লিমিটের জন্য ডিফারেন্সিয়েবল কথাটা ইউজ করা যায়, ডেরিভেটিভ কথাটা ইউজ করা যায়, দুটোই ইউজ করা যায়। ফাইনাইটের জন্য দুটোই চলে, ইনফাইনাইটের জন্য ডিফারেন্সিয়েবল কথাটা চলে না, শুধু ডেরিভেটিভ কথাটা চলে। মাথায় থাকবে ইনফরমেশনটা? বলো। একইভাবে যদি এটা মাইনাস ইনফিনিটি হতো না, ধরো এটা মাইনাস ইনফিনিটি এসেছে, ঠিক আছে, সেক্ষেত্রে এইখানটায় মাইনাস ইনফিনিটি বসতো, এইখানটায় মাইনাস ইনফিনিটি বসতো। যদি এটা মাইনাস ইনফিনিটি হতো তাহলে এখানে মাইনাস ইনফিনিটি বসতো, এখানে মাইনাস ইনফিনিটি বসতো। কিন্তু সেই ডিফারেন্সিয়েবল কথাটা আমরা বলতাম না, নট ডিফারেন্সিয়েবল বলতাম, ডেরিভেটিভ কথাটা বলতাম। মানে সোজা কথা হলো আমাদের এই লিমিট ফাইনাইট আসলে ডিফারেন্সিয়েবল ডেরিভেটিভ দুটো কথাই চলবে। লিমিটটা যদি ইনফাইনাইট বা মাইনাস ইনফাইনাইট আসে তখন ডিফারেন্সিয়েবল কথাটা চলবে না, তখন ডেরিভেটিভ কথাটা চলবে। এই রেস্ট্রিকশনটা একটা জাস্ট ল্যাঙ্গুয়েজের মারপ্যাচ, আর কিচ্ছু না। এটা একটু মাথায় রাখতে হবে। মাথায় থাকবে? বলো। হ্যাঁ স্যার। বেশ বেশ। এবার আমি একটু সাকসেসিভ ডেরিভেটিভের মধ্যে হালকা করে ঢুকবো। এখনো আমি সাকসেসিভের মধ্যে ঢুকতে পারিনি, হালকা করে ঢুকে ছেড়ে দেবো, ঠিক আছে? হেডিং করছি হায়ার অর্ডার ডেরিভেটিভস, মানে একদম অরিজিনাল চ্যাপ্টারে ঢুকছি। তো মনে করো, আমি তো ফাংশনের কথা প্রথমেই বলেছি, মনে করো একটা ফাংশন নিলাম y equals to f of x। তো ফাংশনের ডোমেন কোডোমেন তো থাকবেই, যেহেতু আমরা ডেরিভেটিভ করছি ফাংশনটাকে r থেকে r এ ফাংশন ধরে নিলাম, তা নাহলে ডেরিভেটিভ করতে অসুবিধা হবে, ওই জন্য আগে থেকে r থেকে r এর মধ্যে ফাংশন ধরে নিলাম। r মানে সেট অফ রিয়েল নাম্বারস, তাহলে r থেকে r এর মধ্যে ফাংশনই আছে, এটা আমরা জানি। যখন ডেরিভেটিভ চ্যাপ্টারটা পড়ছি তার মানে আমরা মাথায় রাখবো যে r থেকে r ই ফাংশন আছে, ঠিক আছে? অন্য কোনো ফাংশন হলে তাকে ডেরিভেটিভ করার সাহস আমাদের নেই, কারণ তাকে করা যায় না, ঠিক আছে? আচ্ছা, এবার আসছি y1। এটা কিছু জিনিসটা আমি যেটা বলছি আগে দেখো, খুব সহজ জিনিস, ঠিক আছে? একটু দেখলেই মাথায় থাকবে। y1 কাকে বলছি? f dash x কে, অর্থাৎ ফাংশনটার একবার ডেরিভেটিভ করলাম তাকে বলছি y1। f dash x কথাটার মানে কি? ddx of fx, ddx of fx। এটাকে আরেকভাবে লেখা হয়, কিভাবে লেখা হয়? d of fx, এভাবে লেখা হয়। কিভাবে লেখা হয়? d of fx। ভালো করে দেখে নেবে, কোনো প্রশ্ন থাকলে করবে। আচ্ছা, এই d কথাটার মানে কি? এই d কথাটার মানে হলো, আমি এখানে লিখব, d কথাটার মানে হলো ddx। এই যে নোটেশনটা লিখেছি, এই নোটেশনটার নাম হচ্ছে, মানে মুখে পড়া হয়, স্ট্যান্ডস ফর, ক্যাপিটাল D স্ট্যান্ডস ফর ddx। দিস ইজ কল্ড ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল অপারেটর। এটার নামটা আমি লিখছি এখানে, এটার নাম হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল অপারেটর। ঠিক আছে? ওকে, তুমি fx এর জায়গায় যদি y ইউজ করো তাহলে তাকে dy ও বলতে পারো, কারণ fx মানে y জানি। এই যে তুমি জিনিসটা করলে, y1 বলো, f dash x বলো, ddx of fx বলো, d of fx বলো, d of y বলো, পৃথিবীর যা খুশি বলো, এই এতগুলোর মধ্যে যা খুশি তোমার মন যা চায় তাই বলো, একে বলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, একে বলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আমি আর ডেরিভেটিভ কথাটা লিখলাম না, জায়গা কম আছে তাই, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে? এবার আসছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কিভাবে লিখবো? y2 লিখবো, বা f এর মাথায় দুটো ড্যাশ লিখবো, বা d, এই যে d ছিল, d এর মাথায় d2 লিখবো, এটাকে d2 বলে, d স্কয়ার বলে না। আমি আবারও বলছি, এরকম কিছু ভুলভ্রান্তি কিন্তু অনেক বড় বড় মানুষ করে। তুমি দেখবে কলেজে গেছো, ক্লাস করছো কলেজে, বলছে d স্কয়ার f dx স্কয়ার, ঠিক আছে? ভুল, ভুল। যেমন তুমি ওই ইনফিনিটি ইনফিনিটিভ ভুল, এরকম ভুলও দেখতে পাবে। আলফা আর ইনফিনিটি সিম্বলে সেম করে দিচ্ছে, এরকম ভুলও দেখতে পাবে। তেমন দেখবে কলেজে যখন যাবে অনেক টিচার আসবে যারা এটাকে পড়বে d স্কয়ার x dx স্কয়ার, এটাকে স্কয়ার করবে অনেকে, বাট ইট ইজ নট স্কয়ার। কেউ যদি স্কয়ার পড়ে তাহলে সেটা ভুল পড়ছে, ঠিক আছে? এটা 2 পড়া উচিত, d2 dx2,
ঠিক আছে? আমি আবার বলছি, এই ভুলগুলো যদি একবার মাথার মধ্যে থেকে যায় তাহলে সারা জীবন থেকে যাবে। তুমি যে টিচারকে কলেজে গিয়ে দেখবে যিনি এটাকে স্কয়ার করবেন, তাকে ছোটবেলায় কেউ বলেনি যে এটা স্কয়ার নয়, এটা 2, ঠিক আছে? সেজন্য তিনি সারা জীবন ছোটবেলা থেকে ওটাই শিখে এসেছেন, তোমাকে ওটাই বলবেন। কিন্তু আজকে তোমাকে আমি এই কারণেই মনে করিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, যাতে তোমার এই ভুলটা না থেকে যায়। তুমি নিজেকে যদি কারেকশন করে নাও, হতে পারে তুমি এইচএসে যখন করেছো এটাকে স্কয়ার করেছো, কিন্তু আজকে যদি কারেকশন করে নাও তাহলে ভবিষ্যতে এই জিনিসটা আর হবে না কোনোদিনও। আর যদি না কারেকশন করো তাহলে বুড়ো বয়স পর্যন্ত এটাই থেকে যাবে, ঠিক আছে? তাহলে কি পড়বে? d2 dx2 fx, এটাকে পড়া হয় d স্কয়ার, বা d ক্যাপিটাল d এর মাথায় স্কয়ার করতে পারো, বা ক্যাপিটাল d এর মাথায় 2 পড়তে পারো, সমস্যা নেই, কিন্তু এখানে স্মল d এর মাথায় স্কয়ার করবে না, ঠিক আছে? সো d2y, 2 পড়াটাই বেটার, একরকম অভ্যাস থাকাটা বেটার, ঠিক আছে? আচ্ছা, এই যে d লিখেছিলে d dx, ঠিক তেমনি একই কথা d2 এর জন্য বলতে পারছি, d2 মানে হচ্ছে d2 dx2। এই যে তিনটে ইকুয়াল সাইনের মতো সাইন দিয়েছি, এটার নাম হলো স্ট্যান্ডস ফর। এই সাইনটার নাম হলো স্ট্যান্ডস ফর, STANDS, স্ট্যান্ডস ফর, FOR, ঠিক আছে? আর এই জিনিসটাকে বলা হয়, যেমন এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল অপারেটর, এটাকে কি বলবো বলো, মিলিয়ে বলো? সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল অপারেটর। ব্যাস, একদম। তাহলে আমি আর লিখছি না, বুঝে গেছো তোমরা সবাই? আমি আর লিখছি না, লেখার আর প্রয়োজন পড়বে না। সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল অপারেটর। চলো এবার আসছি থার্ড অর্ডার। y3 f triple dashed x d3, আবার বলছি কিউব নয়, সাবধান, কিউব নয় কিন্তু 3, ঠিক আছে? d3 dx3 of fx, বা fx অফ না বললেও চলবে, শুধু fx বললেও চলবে, ক্যাপিটাল d3 fx or ক্যাপিটাল d3y। আমি আর d3 লিখলাম না, d2 যখন বুঝে গেছো d3 ও বুঝতে পারবে, আর লেখার দরকার নেই। এটা থার্ড অর্ডার ডেরিভেটিভ হলো। এবার ফোর্থ অর্ডার আসছি। ফোর্থ অর্ডার লেখার কারণ হচ্ছে সিম্বলে একটু চেঞ্জ হয়, সেই জন্য মেনশন করে দিচ্ছি। y4 equals to f, এইটা একটা সিম্বল iv। তুমি এখানে বলতে পারো এখানে তো তাহলে তিনটে ড্যাশ দিয়েছিলাম, তিনটে আই দিইনি, তাহলে এখানে কেন রোমানে আইভ দিলাম? দেখো, তোমাকে যদি বলে 10 নম্বর অর্ডারের ডেরিভেটিভ করো, 10th অর্ডার ডেরিভেটিভ করো, তাহলে বসে বসে তুমি 10টা এরকম যে 1 2 3 4 5 6 7 8 9 10 এফ এর মাথায় এরকম 10 খানা ড্যাশ দেবে নাকি? দেখতে বাজে লাগবে না? হ্যাঁ, বাজে লাগবে তো। সেই জন্য এরকম ভাবে লেখা হয় না, দুভাবে লেখা হয়। এক হচ্ছে রোমানে 10 লেখো, রোমানে 10 লিখতে পারো, আর বেস্ট হচ্ছে, সবচেয়ে বেস্ট যেটা, সেটা হচ্ছে এফ লিখে রোমানে 10 লিখলে সেটাকে ব্র্যাকেটে লিখবে অবশ্যই। আর বেস্ট যেটা হচ্ছে সেটা হলো এইভাবে লেখা, এর মানে 10 বার ডেরিভেটিভ, 10 টাইমস ডেরিভেটিভ, 10 অর্ডার ডেরিভেটিভ, 10th অর্ডার ডেরিভেটিভ, বা 10 টাইমস ডেরিভেটিভ, যাই বলো না কেন। তো এই কারণে এইভাবে 4 লেখা হয়, যাতে ওই 4 বার 5 বার ড্যাশ গুলো না দিতে হয়, ঠিক আছে? থার্ড পর্যন্ত ঠিক আছে, থার্ড পর্যন্ত ঠিক আছে, তারপর থেকে আর দেওয়া হয় না, বেশি ড্যাশ দেওয়া হয় না। থার্ড অর্ডার পর্যন্ত 3টে ড্যাশ পর্যন্ত ঠিক আছে, চলো মেনে নিলাম, 3টে ড্যাশ দিয়েছো, তার চেয়ে বেশি ড্যাশ আর ইউজ করা হয় না, তারপরে ওইভাবে লেখা হয়। বা আরেকটা নোটেশন এইটা, তো আমার মতে এটাই বেস্ট, এটাই অ্যাকচুয়ালি বেস্ট, ঠিক আছে? যাই হোক, d4 dx4 fx বা ক্যাপিটাল d4 fx বা ক্যাপিটাল d4 y, এটা ফোর্থ অর্ডার। এবার ডট 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 চলে যাচ্ছি, আর তো লিখবো না, এবার nth অর্ডারে চলে আসছি। nth অর্ডার, nটা কি? nটা হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 5 6, দিস আর কল্ড ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? yn f n x
ঠিক আছে, dn, এটাকে d টু দি পাওয়ার n বলে না। আবার বলছি, অনেকে এটা ভুল করে d টু দি পাওয়ার n বলে না, বলে না এটাকে বলে dn, not d টু দি পাওয়ার n। ঠিক আছে, সো dn dxn of fx, যেমন তুমি স্কয়ার বলতে বারণ করলাম, d2 বলতে বললাম, তেমনি dn বলতে বলছি। ঠিক আছে, or d capital dn fx or capital dn y, ব্যাস এইগুলো নোটেশন গুলো আজকে বলা থাকলো, বাকি আমরা ক্যালকুলেশন নেক্সট ক্লাসে স্টার্ট করব। ওকে, কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলো। জিনিসটা বোঝা গেছে যা পড়ালাম? বলো, কোন জায়গায় কোনো কোশ্চেন আছে? বলো অর্থ বলো। না স্যার। বেশ বেশ, যদি কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে অবশ্যই বলবে। আর একটা জিনিস বারবার যেটা বলেছি আমি, যে তোমাদের কিন্তু তোমাদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে আমরা কিন্তু তোমাদেরকে মার্কস দেব প্রতি সপ্তাহে। সপ্তাহে 10 নাম্বার করে থাকবে, সেই 10 নাম্বারের ভাগ থাকবে যে আমরা হোমওয়ার্ক গুলো দিচ্ছি সেগুলো করে দেখালে কিনা, তার উপরে ভাগ থাকবে। তুমি কতটা ক্লাসে নিজে রেসপন্স করতে পারছো বা করছো। ধরো কোনো একটা স্টুডেন্ট ক্লাসে রেসপন্স করে, তাহলে সে রেসপন্স করার জন্য মার্কস পাবে, ইন্টারঅ্যাকশনের জন্য মার্কস পাবে। কেউ রেসপন্স করে না, সেই ইন্টারঅ্যাকশনের জন্য মার্কস পাবে না। আজকের দিনটা স্মার্টনেসের যুগ, তুমি যদি নিজের বক্তব্য রাখতে না পারো তাহলে কেউ তোমাকে ভ্যালু দেবে না। তুমি যদি ইন্টারঅ্যাক্টিভ না হও তাহলে কোনো ভ্যালু পাবে না, তোমাকে ইন্টারঅ্যাক্টিভ হতে হবে। ঠিক আছে, তো তার জন্য একটা মার্কস থাকবে। কেউ প্রত্যেকদিন যা যা পড়ানো হয় ক্লাসের আগে একটু করে দেখে আসে, আমরা কিন্তু সেগুলো বুঝতে পারি যে হ্যাঁ স্টুডেন্টটা নিজেকে আপডেট করে, দেখে আসে, তার জন্য সে মার্কস পাবে। তো এইভাবে আমরা প্রত্যেক সপ্তাহে স্টুডেন্টদের মার্কস দেব এবং মার্কসগুলোকে পাবলিশ করব সপ্তাহ শেষে। সাধারণত রবিবার পাবলিশ করা হয় বা সোমবার পাবলিশ করা হয় আগের সপ্তাহের মার্কসটা। এবং সেই মার্কসগুলো দেখলেই তুমি বুঝতে পারবে যে এই মার্কসগুলো শুধু পড়াশোনার মার্কস থাকে না, এখানে এটা কম্বাইন্ড মার্কস। তুমি হোমওয়ার্ক করলে রেগুলারলি, কিছু স্টুডেন্ট আছে গোটা মাসের হোমওয়ার্ক মাসের শেষে গিয়ে একসাথে করছে, এটা খুব খারাপ জিনিস। এই যে কাজগুলো জমে রাখছো তুমি, এগুলো খুব খারাপ জিনিস। আবার কিছু স্টুডেন্ট আছে ডেলি হোমওয়ার্ক কমপ্লিট করে পাঠিয়ে দিচ্ছে, এটা খুব ভালো জিনিস। তাহলে অবশ্যই যে স্টুডেন্টটা ডেলি হোমওয়ার্ক করছে তাকে আমরা বেশি মার্কস দেবো। ঠিক আছে, ওকে। কিছু স্টুডেন্ট আছে যারা ধরো পড়ার আগে আমি বলে দিচ্ছি যে অমুক দিন ওই চ্যাপ্টারটা শুরু করবো, আমি তো প্রতিদিন ক্লাসে বলে দেবো যে পরের দিন এই চ্যাপ্টারটা পড়াবো। কিছু স্টুডেন্ট আছে যে পড়ার মানে চ্যাপ্টারের নাম থেকে বই খুলে দেখে আসছে যে কি আছে চ্যাপ্টারের মধ্যে, ঘেঁটে আসছে একটু। ঠিক আছে, তার কথা শুনলেই বোঝা যাবে, তার বক্তব্য শুনলেই বোঝা যাবে যে সে হ্যাঁ দেখেছে, জানে চ্যাপ্টারটা সম্পর্কে কোয়েরি করেছে, ঘেঁটে দেখেছে যে কি আছে না আছে। বলো বিক্রম, কিছু বলছো? বলো। ডেরিভেটিভ করলে বা ডিফারেন্সিয়েশন করলে কোনো একটা স্মলার এন্টিটির দিকেই তো প্রগ্রেশনটা হয়। ডিফারেন্সিয়েশন করা মানে ছোট ছোট পার্টে ভাগ করা, হ্যাঁ, স্মল জিনিসের দিকেই প্রোগ্রেশনটা হয়। আলটিমেটলি ফাংশনটা কি বেঁচে থাকে শেষে? ফাংশনটার কি বেঁচে থাকে না ব্যাপারটা, ডিফারেন্সিয়েশন করলে ফাংশনটার ডিরেকশনটাকে বোঝা যায়, কোন দিকে ফাংশনটা যাচ্ছে সেটা বোঝা যায় কোন একটা পার্টিকুলার জায়গায়। মানে পার্টিকুলার জায়গাটা বলতে কি মানে ওটা কি ফাংশনের অরিজিনটাকে বোঝায় না ফাংশনের শুধু প্রগ্রেশনটাকে বোঝাচ্ছে? প্রোগ্রেশন নয়, অরিজিনও নয়, ফাংশনের ডিরেকশন বোঝাচ্ছে। শুধু ডিরেকশন। ঠিক আছে, বেশ, যেটা বলছিলাম যে দেখো কোন স্টুডেন্ট চ্যাপ্টারের নাম শুনে সে বই থেকে একটু ঘেঁটে দেখে আসছে, আমরা তার কথা শুনলেই বুঝতে পারবো। আবার কোন স্টুডেন্ট চ্যাপ্টার পড়িয়ে দেওয়ার পরে হোমওয়ার্কও করছে না, কোনো কিছুই করছে না, ফেলে রেখে দিচ্ছে, সেটাও আমরা বুঝতে পারবো। আবার যখন অফলাইন ক্লাসে আসবে তোমাদের প্র্যাকটিস খাতা দেখবো, প্র্যাকটিস কতটা করছো। শুধু যেটা ক্লাসে পড়িয়ে রেখে দিচ্ছি, আমি তোমাকে প্রথমেই বলেছি তোমার দুটো কাজ, এক হচ্ছে ক্লাসে শেখা, আর দুই হচ্ছে যেটা শিখলে সেটাকে প্র্যাকটিস করা। কারণ প্র্যাকটিসই তোমাকে পারফেক্ট বানাবে, প্র্যাকটিসই তোমাকে তৈরি করবে। তো প্র্যাকটিসের উপরেও ভালো মার্কস দেবো আমরা, যে প্র্যাকটিস বেশি করবে তাকে বেশি মার্কস দেবো, যে প্র্যাকটিস কম করবে তাকে কম মার্কস দেবো। এবং এই মার্কসটাই এমনভাবে তৈরি করা হয় না, তুমি পরীক্ষায় কি পেলে না পেলে সেটা তুমি আগেই জানতে পারবে যে আমি পরীক্ষায় কেমন রেজাল্ট করতে চলেছি। ফাইনাল পরীক্ষায় আমাদের এই মার্কসগুলো দেখে তুমি আগেই বুঝে যাবে, তোমরা নিজেদের মধ্যেই সেই জিনিসটা বুঝে যাবে। তুমি বুঝেই যাবে যে আমার এই বন্ধু এরকম মার্কস পাচ্ছে তাহলে ওই রকম রেজাল্ট করবে, আমি এরকম মার্কস পাচ্ছি তাহলে আমি এরকম রেজাল্ট করবো। সেই জিনিসটা তোমার চোখের সামনে আগে থেকেই চলে আসবে। ঠিক আছে, চল আজকে এতটাই, কথা হচ্ছে পরের ক্লাসে। জিনিসটা যেটা পড়ালাম দেখে আসবে, আর
পরের দিনকে আরো ডিটেইলস হ্যাঁ প্রবলেম করাবো। বলো বলছি ওয়াইড আছে, বলো। বলছি নেক্সট দিন কি হবে তো? না, নেক্সট দিন মোহিত স্যারের ক্লাস হবে। মোহিত স্যার শুরু করবেন জিওমেট্রি। আমার নেক্সট দিনের ক্লাসে আবার সাকসেসিভ ডিফারেন্সিয়েশন হবে। স্যার আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেল কি বলছি? আমি যে নেক্সট দিনের ক্লাসটা করাবো সেখানে অবশ্যই সাকসেসিভ ডিফারেন্সিয়েশনই হবে, এটাই হবে। ঠিক আছে, ওকে, চলো টাটা, শেষ করলাম, চলো। ওকে স্যার। চলো, থ্যাংক ইউ।